বাবা, ও বাবা, সেতু জেঠু সবাইকে বলেছে গ্রামে নাকি বাঘ এসেছে। বাবা, আমিও বাঘ দেখবো। বলে কি মেয়ে, পুরো আলোঝিরি গ্রাম শুদ্ধ লোক ভয়ে সিটিয়ে আছে, আর সে নাকি বাঘ দেখবে। একবার দেখাও না বাবা, বাঘ নাকি দেখতে বিশাল বড়, কি বাড়ির সমান। না রে, বাঘটা দেখতে তোর সমান। বাঘটা কিছু নেই, সবই লোকের মনের ভয় রে। কি বলছো কি বাবা? যদি এই বাড়িতে চলে আসে, যদি আমাকে খপ করে গিলে ফেলে? তাহলে আমিও বাঘটাকে গিলে ফেলবো। হয়েছে, অনেক গল্প হয়েছে। এবার তুই একটু খেলা কর তো মা, আমি একটু ঘুরে আসি। এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ বাবা? একটু কাজ আছে রে মা, কাজটা শেষ করেই চলে আসবো। তুই ভয় পাবি না তো আমার লক্ষ্মী মা? না বাবা, বাবা যখন বলেছে এই গ্রামে বাঘ নেই, তাহলে সত্যি নেই। আমার বাবা সব জানে। কিরে, কিসের আওয়াজ ওটা? কিসের আওয়াজ? কে কে ওখানে? বাবা, 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 ও বাবা, তোমার কি হয়েছে বাবা? কি গো কলিম মিয়া, এইগুলান কি খাবার বানাইছো বলো তো? বেগুনিতে পচা বেগুন পাইছি কাই, ডাইলের ডুমুরি তো একদমই নেতানো আসিল। পয়সা দিয়ে খাবার কিনা যদি মুখেই না দিতে পারি, তাইলে কেমন লাগে কও তো? এই প্যাচ প্যাচে বর্ষায় আর কত ভালো খাবার চাও শুনি? ভালো বেগুন বাজারে নেই, তেলের বাজারেও আকাল। একটু বাজার ঘেটে দেখে এসো না। আরে বাদ দে না, তুই ওর দোকানের খাবার নিয়ে পড়ে আছিস। ও একরকম হলেই হলো। আসল খবর শোন, আসল খবর। আসল খবর? নতুন কোনো খবর আছে নাকি রে? নতুন এবং একই সাথে ভয়ঙ্কর। এই বর্ষা কিন্তু ভয়ঙ্কর বর্ষা, কারণ এই বর্ষায় এই গ্রামে বাঘ এসেছে। বাঘ এসেছে? কি বলছিস তুই? এই বর্ষায় বাঘ এলো কোত্থেকে? তাও আবার আমাদের এই গ্রামে? বাঘরা তো জঙ্গলে থাকে শুনেছি। তুমি কি কিছুই জানো না? কিছুই কি শুনতে পাও নাই নাকি? না তো, কিছুই তো শুনিনি আমি। বাঘ গ্রামে চলে আসছে, কিন্তু করিম জঙ্গলে গিয়ে থাকা শুরু করছে। গ্রামে কি হচ্ছে কিছুই জানো না? থামো তো কলিম মিয়া, মজা করো না। তারপর কি হলো তাই বলো। আমার আলেয়া চাচির দুটো ছাগল নিয়ে গেছে। আমি সেদিনও জঙ্গলের কাছে পায়ের ছাপ দেখেছি, বড় বড় নখের দাগ ছিল। কি সাংঘাতিক! আবুল মাজির কথা শুনছো নাকি? বাঘ নাকি তাকে আক্রমণ করছে। পিঠে বড় বড় নখের গভীর আসর ছিল। দেখা মনে হয় বাঘের নখেরই আসর। কি ভয়ঙ্কর! আমরা তাহলে এখন কি করব? কিছুই বুঝতে পারছি না। সব মানুষজন এমন আতঙ্কে আছে যে কেউ কোনো কিছুই ঠিক মতো ভাবতে পারছে না। রাখাল পটলা তো বাঘ দেখাই পালাইছে। ছাগল রাইখা পালাইছিল, কিছুক্ষণ পর গিয়া দেখে ছাগলের হাড়গোড় পইরা আছে। কেউ আর ভয়ে জঙ্গলের দিকে যাচ্ছে না। সবার ধারণা জঙ্গল থেকেই বাঘটা গ্রামে এসেছে। এই বর্ষায় তো তাইলে ঘর থেকে বাইর হওয়া মুশকিল। তাহলে আমরা এখন কি করব? বাঘের ভয়ে কতদিন ঘরে লুকিয়ে থাকবো? যতদিন না নিরাপদ পরিবেশ হয় ততদিন। এইটা কিসের আওয়াজ? কি হলো মা, অমন হা করে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে ভীষণ ভয় পেয়েছো।
এইটা এটা কিসের গর্জন ছিল রে? বর্ষাকালে মেঘের গর্জন ছাড়া আর কিসের গর্জন শোনা যাবে বলো তো? মেঘ ডাকছিল আর কি। না না, আওয়াজটা অন্যরকম, মনে হইল বাঘ ডাকতাছে। বাঘ? তোমার মাথাতেও দেখছি অন্য সবার মতো পোকা ঢুকেছে। এই গ্রামে বাঘ আসবে কোত্থেকে? সবাই যে বলা বলি করছে। গ্রামের মানুষ পোকা উড়ে গেলে বলে পাখি উড়ে গেল, আর তুমি ওদের কথা বিশ্বাস করছো? আমি বাবা কিছুই জানি না। তুই জঙ্গলে যাস নে, বাঘের কথা শুনছিস না? আমার তো ভয়ে বুক কাঁপছে। আরে মা, এত ভয় পেও না, ভয়ের কি আছে? ওসব বাঘ টাঘ আমার কাছে আসবে না গো মা। কেন আসবে না? তুই তো রক্তে মাংসের মানুষ, তাই না? মাটির পুতুল তো আর নোস। কিন্তু মা, আমি কাঠ কেটে বিক্রি না করলে আমরা খাবো কি বলো তো? আর আমাদের ছাগলটাকে তো ঘাস খাওয়ানোর জন্য বের করতেই হবে। আমি অত শত বুঝি না বাবা, তুই সাবধানে থাকিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। আমি কথা দিচ্ছি আমি সাবধানে থাকবো। এবার তাহলে আসি। বৃষ্টির মধ্যে কোথায় বেরুচ্ছিস? বৃষ্টি থেমে গেছে মা, তাকিয়ে দেখো, কাঠ তো কাটতে হবে। তোকে নিয়ে আমার বড্ড দুশ্চিন্তা হয় রে বাবা। তোর তো বাবা নেই, আজ সে বেঁচে থাকলে আমার এত চিন্তা হতো না। চিন্তার কিছু নেই মা, তুমি এত এত ভেবে মাথাটা আর খারাপ করো না তো। হে সৃষ্টিকর্তা, আমার ছেলেটাকে সব রকম বিপদ আপদ থেকে মুক্ত রেখো। খা রে ভুলু, খা। এমন তাজা সুন্দর রসালো ঘাস এই মাঠ ছাড়া আর কোথাও পাওয়া যায় না রে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে। আমার প্রিয় ছাগলটাকে এভাবে খেয়ে গেল রে। ও আমার প্রাণ প্রিয় ছাগল রে, কে করলো? কিরে, এমন পাগলের মতো কাঁদছিস কেন ফটিক? কাঁদবো না তো কি করব, খুশিতে নাচবো। আমার কত শখের ছাগল বাঘে খেয়ে নিল রে। বাঘে খেয়েছে? তা নয় তো কি, দেখছো না কেবল হাড়গোড় পড়ে আছে। হায় হায়, কি ক্ষতি হয়ে গেল আমার। কিন্তু এই হাড়গুলো দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর করে কেউ কেটেছে। বাঘের কাজ বলে তো মনে হচ্ছে না। কি কি বললে? তোমার কি ধারণা এগুলো আমার কাজ? আমি কেটে বলছি বাঘ করেছে? আরে তা নয়, তা নয়, মানে এ কি, তুমি কে? আরে আমি করিম ভাই, এ বেশ নিয়েছো কেন? বাঘ সেজে বাঘের সাথে যুদ্ধ করতে চাও নাকি? আরে না পাগল, বাঘের সাথে যুদ্ধ করতে গেলে আমি কি টিকবো? আমাকে দেখে যেন বাঘ ভয় পেয়ে পালিয়ে যায়, তাই এ বেশ ধরেছি। হ্যাঁ, বাঘ তো তোমার এই বেশ দেখে ভয়ে অজ্ঞান হয়ে যাবে। ও বাবারে, ওই যে শুনেছিস, বাঘ ডাকছে রে, নিশ্চয়ই বাঘ ডাকছে। আরে বাবারে, আমি পালাই পালাই। ওরে বাবারে, আমিও পালাই। এই টিপু, চল চল চল, জলদি চল। বাবারে বাবা, কেমন ছুটতে হলো বলতো। আর কিছুক্ষণ ওখানে থাকলে বাঘটা তো খেয়েই ফেলতো, কি বলিস? কিন্তু আমি ভাবছি অন্য কথা, বাঘটা সামনে এলো না কেন?
বাঘটা কি আর এত লোকের সামনে আসবে আর এত লোককে কি একসাথে ধরবে? তুই একা যাস, দেখবি বাঘটা তোর সামনে এসে গান গাইছে, এসো এসো আমার ঘরে এসো। যাস না একা? আরে ও কলিম ভাই, দাঁড়াও দাঁড়াও, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? আরে তোমরা আর বইলো না ভাই, চাচার গরুটাকে বাঘ টেনে নিয়ে গেছে। চাচা এই শোকে অজ্ঞান হয়ে গেছে। আমি যাচ্ছি কবিরাজ ডাকতে। কি বলিস? চল তো গিয়ে দেখি। হ্যাঁ তোমরা যাও, আমি কবিরাজকে নিয়ে আসছি। চাচার খবর শুনে ছুটে এলাম চাচি, গরু নাকি বাঘ ট্রেনে নিয়ে গেছে। হ্যাঁ, আমরা সবাই বৃষ্টির মধ্যে ঘরেই বসেছিলাম, এই সুযোগে বাঘটা এই কাজ করেছে। আমার একমাত্র দুধের গাইটা, হায় হায় রে, কোথা থেকেই রাক্ষস যে গ্রামে এলো। কিরে, কি হয়েছে? এখানে এসে ধ্যান করছিস নাকি? বাড়ি চল, জলদি বাড়ি চল। আমি ভাবছি অন্য কিছু। বাঘটা এত বড় একটা গরু কি করে টেনে নিল? বাঘটা অনেক শক্তিশালী, তাই গরু টেনে নিয়ে গেছে। এটা নিয়ে আর কথা বলার কি আছে? নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। তুই তোর ঝামেলা নিয়ে থাক, আমরা যাই। আই ফটিক, চল চল চল। যা দেখা যায় তা অনেক সময় সত্য নয়। হায় হায় রে, আমার এই কি সর্বনাশ হয়ে গেল রে। কি হয়েছে মা? কি হয়েছে? কাঁদছো কেন? ওরে বাবা রে, আমার ছাগলটা কই গেল রে। এইটুকু সম্বলই তো ছিল আমার, এখন এখন আমি কি করব? মা তুমি কেঁদো না, আমি ছাগলটাকে খুঁজে আনবো যেভাবেই হোক। বাঘ হোক আর যাই হোক, আমি ছাগলটাকে ফিরিয়ে আনবোই আনবো। না রে বাবা না, আমার ছাগল লাগবে না, তুই ওই বাঘের মুখে যাস নে বাবা। তুমি ভয় পেও না মা, তুমি দেখো আমি ঠিক ফিরে আসবো। এই, দেখ দেখ, টিপু কোথায় যাচ্ছে রে? কাঁধে কুড়াল। বাঘের উপদ্রব শুরু হওয়ার পর থেকে তো জঙ্গলে কেউই যায় না। ও কি জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছে নাকি রে? এই টিপু, যাচ্ছিস কোথায়? জঙ্গলের দিকে। ছাগলটা হারিয়ে গেছে, দেখি ওদিকে খুঁজে পাই কিনা। ওরে টিপু, পাগল হয়ে গেছে রে টিপু, বাঘের মুখে যাচ্ছে। কেমন বাঘ ওটা আজ আমি দেখেই ছাড়বো। আজকে মনে হয় বাঘের হাতে একটা মানুষের প্রাণ যাবে। তবে টিপু কিন্তু বেশ সাহসী, ও নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। ওর সাহস আছে মানছি, কিন্তু বাঘের সঙ্গে পেরে উঠবে কি? কপাল মন্দ হলে এই বৃষ্টিতেও ছাগল খুঁজতে বের হতে হয়। এখন ভালোই ভালোই খুঁজে পেলেই বাঁচি। ওই যে বাবাজি মনের সুখে ঘাস খাচ্ছে। দাঁড়াও সোনার চাল, এক্ষুনি ধরছি তোমাকে। তোমাকে তো ধরবই, আর বাঘ মামা এলে তাকেও ধরে পেদাবো আমি। আরে বাঘ ডাকলো মনে হয়। এই ছাগল তাড়াতাড়ি চল, বাঘ মামা এসে তোকে চিবিয়ে গিলবে। চল চল চল।
কে কে ওখানে? কে? বাঘ? তাহলে লোকে যা বলে সত্যি বলে? আরে এটা কি? এ কেমন বাঘ? আচ্ছা, আবুল মাঝি তাহলে সেই বিখ্যাত বাঘ। এই লোকই বাঘ সেজে সবাইকে ভয় দেখাচ্ছিল, কিন্তু বেটা এভাবে ঘুমিয়ে পড়লো কেন? যা বেটা, এবারের মতো প্রাণে বেঁচে গেলি। আমি আমি এখানে কেন? আবুল মাঝি, তুমি এমন কাজ কি করে করতে পারলে? তুমি বাঘ সেজে আমাদের ভয় দেখিয়ে ছাগল চুরি করছিলে। আমার চাচার গরুটা তুমিই চুরি করেছ। তুমি বাঘ সেজে এতদিন এই সব করছো? তোমার জন্য আমরা ঘর থেকে বের হতে পারিনি। কত লোকের ক্ষতি করেছো তুমি। তোমাকে গ্রাম ছাড়া করা উচিত। আমি সবার কাছে ক্ষমা চাই। আমি ইচ্ছে করে এ কাজ করিনি, বিশ্বাস করুন। সেদিন এই রে, এমন বৃষ্টি নেমে গেল। এই বৃষ্টিতে ভিজলে নির্ঘাত অসুখ করবে। আরে আচ্ছা, মজার মানুষ তো। যাগ্গে, আরে লোকটা তো শুধু আজব না, গুলোবনেরও। সব কিছু ফেলে চলে গেল। পেয়েছি পেয়েছি পেয়েছি। তারপর আমি ভাবলাম এটা পরে বাঘ সেজে গরু ছাগল চুরি করব। আমার মেয়েটাও মাংস খেতে পারবে, আর বাকি মাংস আমি বাজারে বিক্রি করতে পারবো। বর্ষাকালে কেউ ঘর থেকে বের হয় না, তাই আমার জন্য ব্যাপারটা আরো সহজ হয়ে গেল। আমি নিজেই নিজের পিঠে বাঘের নকল আঁচড়ের দাগ বানাই, যাতে কেউ আমাকে সন্দেহ না করে। আর আমি ঘুমের ওষুধের ধোঁয়া ব্যবহার করতাম, সেটাও আমার খুব কাজে এসেছিল। তবে আজ কুড়ালের বাড়ি খেয়ে সেই ধোঁয়া আমার নিজের নাকে এসে পড়েছিল। তুমি ঘুমের ওষুধের ধোঁয়া দিয়ে আমাদের ঘুম পাড়িয়ে আমাদের গরু ছাগল চুরি করতে। আচ্ছা, যদি আমরা মরে যেতাম? আমি জানি আমার ভুল হয়েছে। আমাকে আপনারা ক্ষমা করে দিন। আমি সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দেব। আমাকে আপনারা আরেকটা সুযোগ দিন। আবুল তো আসলে বিপদে পড়েই এমন কাজ করেছে। গরিব মানুষ লোভে পড়ে গেছে আর কি। মাইয়াটার জন্যই মনে হয় এইটা করছে। সন্তানের জন্য মা বাবা কত কিছুই না করে। আমরা তাকে ক্ষমা করতে পারি কিনা বলো? তবে আবুলের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ক্ষতিপূরণ দিতে হবে। তোমাকে আরেকটা সুযোগ দেওয়া হলো। তবে টিপু যদি না থাকতো, আমরা এই বাঘের হাত থেকে মুক্তি পেতাম না। কি বলো? হ্যাঁ, কিন্তু টিপু, তুই কি করে বুঝতে পেরেছিলি যে এটা আসল বাঘ না? আমার শুরু থেকেই সন্দেহ হচ্ছিল, তাই মনে সাহস ছিল। আমার আগে থেকেই মনে হতো এটা কোনো আসল বাঘ না। সত্যি সাহস যে কত চমৎকার জিনিস, সেইটা আবারও প্রমাণ হইল। টিপু না থাকলে আমরা কখনো জানতামই না এই বাঘের আসল পরিচয়। তাই টিপুর জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করা হবে। কি বলো সবাই? এ তো দারুণ প্রস্তাব, দারুণ প্রস্তাব। লতিকা, সকাল 8টা বাজে। তোমার ছেলেটা কি মহারাজ হয়ে গেল নাকি? এত বেলা পর্যন্ত কেউ ঘুমোয় নাকি? 3 বছর ধরে ঘরে বসে আছে, তবুও কোনো লজ্জা নেই।
তোমার ছেলে তো জেগেই আছে, সারা রাত ঘুমোয়নি, একা একা জানলার ধারে বসেছিল। সারা রাত না ঘুমিয়ে কি এমন উদ্ধার করেছে শুনি? রাত জেগে বসে থাকলেই হবে না, কিছু করে দেখাতে হবে। এই বাজারে চাকরি না পেলে মানুষ বিকল্প কিছু খোঁজে। সে কি করছে? কি করছে সে? আমি চেষ্টার কমতি রাখিনি বাবা, প্রতিদিন আবেদন করছি। একটা চাকরির জন্য শত শত আবেদন যাচ্ছে, কেউ ডাকে না। সুপারিশ ছাড়া চাকরিতে কেউ ডাকে না বাবা, আবার ডাকলেও অনেক টাকা চায়। তাহলে বাকিরা কিভাবে চাকরি পাচ্ছে? তোর বন্ধুরা কই? কেউ কেউ বিয়ে করে ফেলেছে, কেউ বাইরে চলে গেছে, আর তুই? তুমি কি ভাবো আমি স্বেচ্ছায় ঘরে বসে আছি? আমারও লজ্জা করে, নিজেকে ছোট লাগে। তোর মতো ছেলের জন্যে বাইরের লোকের সামনে মুখ দেখাতে পারি না আমি, লজ্জা লাগে আমার। তুই আমার ছেলে, এটা শুনলেই লোকে হাসে। ছেলেটাকে এইভাবে বলো না, ওর একটু মানসিক ভরসার দরকার। ও খুব একা, ও কিছুদিন ধরে খুব ভেঙে পড়েছে। ভেঙে পড়লে হবে না লতিকা, পৃথিবীটা ভাঙা মানুষের জন্য না, উঠতে শিখতে হয়। বাবা, চাকরি না থাকলে কেউ খারাপ হয়ে যায় না। দাদা তো চেষ্টা করছে। চেষ্টা? আর কতদিন এই চেষ্টা চলবে বলো দেখিনি, বলো। ছেলেটা কেমন যেন গুমড়ে গুমড়ে মরছে। আমি ওর মা, আমি ওর চোখ দেখলেই সব বুঝি। ওর ভেতরে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। লতিকা, আজকাল খাওয়াও তেমন ঠিকঠাক হয় না, আর ছেলেটা তো এমনিতেও ঘরে বসে আছে, কিছুই করে না। সংসারে আয় রোজগার না থাকলে খাওয়া দাওয়া ঠিক হবে কেমন করে? তা তো জানো, ছেলেটা চেষ্টা করছে, ও তো কোনো কমতি রাখে না, কিন্তু মানসিক শান্তি না থাকলে কিচ্ছু ভাল লাগে না। তোমার এই সন্তান স্নেহ দিয়ে তো আমাদের সংসার চলবে না। এই ছেলেটাকে তুমি মাথায় তুলে রেখেছ, কোনোদিন কঠিন করে কিছু বলও না। তোমার আশকারা পেয়ে ছেলেটা কিছু করে না। বাবা, দাদা তো চেষ্টা করছে, আর বাইরে গেলেই লোকে আজে বাজে কথা বলে, সেটাতে দাদার মন আরো ভেঙে যাচ্ছে। আপনি তো সবকিছুই জানেন না। আহ লতিকা, তোর ছেলের কথা শুনি। এতদিন পড়ালেখা করে কি করলো? চাকরি নেই, আয় নেই। সিধুকে দিয়ে কিচ্ছু হবে না, বুঝলি? একটা অপদার্থ জন্ম দিয়েছিস তুই। দাদা, তুমি এসব বলো না। তুই মা হয়ে তোর ছেলের ক্ষতি করছিস। এরকম ছেলে আজকাল সব জায়গায় দেখা যায়, কাজ করে না, শুধু বসে বসে মোবাইল টিপে। দেখলে লতিকা, শুধু আমিই না, বাইরের লোকেও এখন এই একই কথা বলছে। সবাই যখন আমাকে অপদার্থ মনে করে, তখন নিজেকে বোঝানো আর সম্ভব হয় না। চেষ্টা করেও কিছু যখন প্রমাণ হয় না, তখন নিজেকে কেমন জানি অপরাধী মনে হয়। না সিধু, আমি তোকে ছোট করিনি কখনো। তোর উপর আমার বিশ্বাস আছে বাবা। আমি জানি তুই কিছু করতে পারবি। চাকরি না হোক, অন্য একটা কিছু কর বাবা। তোর এই অবস্থা দেখে আমারও সে সবসময় খুব অসহায় লাগে। এই ধর, তোর জন্য মালটা চা। জানি এটা তোর খুব পছন্দ। পছন্দ তো ছিল এক সময়, এখন পছন্দ অপছন্দ সব কেমন যেন হয়ে গেছে রে। তুই এত ভেঙে পড়িস না তো, আমি তো আছি, দেখবি কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ভেঙে পড়বই না কেন বলতো?
রোজ সকাল হয় এই আশায়, আজ বুঝি একটা ইন্টারভিউয়ের কল আসবে, রাত নামে এই হতাশা নিয়ে আবার আরেকটা দিন চলে যায়। কেন শুধু চাকরির পেছনেই দৌড়াচ্ছিস তুই? চাকরি মানেই তো জীবন না রে, তুই নিজে কিছু একটা কর। নিজের কিছু? এই শহরে যেখানে একটা ঘর চালাতেও যুদ্ধ চলে, সেখানে নিজের ব্যবসা? পুঁজি কই, অভিজ্ঞতা কই? পুঁজি লাগবে না বেশি, তোর ছাদটা ফাঁকা পড়ে আছে না, ওখানেই শুরু কর। ছাদে তো মুরগির খামারও করতে পারিস, তাই না? মুরগি? কি সব বলছিস তুই? আমি সিধু, এমবিএ করা ছেলে, আর আমি কিনা পালবো মুরগি? হ্যাঁ বলছি, এতে তোর বেকারত্ব দূর হবে, আর অভিজ্ঞতা ইউটিউব খুললেই সব পাবি। এখন শহরে ছাদে মুরগির খামার হচ্ছে সব থেকে লাভজনক উদ্যোগ। তুই জানিস আমার কাকাতো ভাই ছাদে মুরগি পালন করে মাসে 20-25 হাজার টাকা আয় করছে রে। লোকে কি বলবে? বাবা তো সমাজে মুখ দেখাতেই পারবে না রে। সিধু, লোকে তো তোকে চাকরি না পাওয়ার সময়ও কথা বলছে রে। একটা কথা মনে রাখ, লোকে যখন তোর সাফল্য দেখবে তখন সবাই এমনিতেই চুপ হয়ে যাবে। আমি জানি ভাই, তুই এখন অনেক ভেঙে পড়েছিস, কিন্তু তোর ভেতরে যে আগুন আছে সেটা আমি জানি রে সিধু, সেটা আমি জানি। কিন্তু আমি একা পারবো? তুই একা না, আমি তো আছি। তুই শুরু কর, আমি পাশে থাকবো। খরচ, প্ল্যান সব একসাথে করব। ছোট করে শুরু করব, আস্তে আস্তে বাড়াবো, কেমন? তুই যদি থাকিস তাহলে শুরু করব। নিজের কিছু গড়ে তোলার স্বপ্নটা আবার জেগেছে রে বন্ধু, আবার জেগেছে। এই ছাদটা দেখ, যতদূর চোখ যায় শুধু সম্ভাবনা আর সম্ভাবনা। তুই না চাইলে সব নষ্ট হয়ে যাবে, আর তুই চাইলে তোর জীবনের সবচেয়ে বড় সাফল্য হবে রে। মনে হচ্ছে আমি কোনো অচেনা পথে হাঁটতে যাচ্ছি। ভয় হয় রে, বাড়িতে কেউ যদি জানতে পারে আমি মুরগি পালন করছি, কেমন করে দেখবে তখন? তারা তো তোকে অপদার্থ বলেই ভাবে, তাই না? তোর হারানোর কিছুই নেই, তুই জিতলে অনেক কিছু আসবে তোর, বুঝলি? তুই ঠিকই বলেছিস, কিন্তু আমি তো কোনোদিন মুরগি ছুঁয়েও দেখিনি। পালন করতে গেলে কত কিছু জানতে হয়, দায়িত্ব নিতে হয়। তাই তো আমি আছি, শুরুর খরচ, খাবার, খাঁচা সব প্ল্যান করে ফেলেছি। তুই শুধু হ্যাঁ বল। তুই না থাকলে আমি হয়তো ভাবতামও না এসব। আচ্ছা, শুরু যদি করি, প্রথমে তাহলে কি আনতে হবে? 10টা বাচ্চা মুরগি দিয়ে শুরু করব। ছোট খাঁচা, অর্গানিক খাবার। 2 মাসে আয় শুরু হবে। আমি নিয়মিত আসব, যাতে করে তুই ভয় না পাস। আচ্ছা, আমি রাজি। আমার আর হেরে যাওয়ার জায়গা নেই, চেষ্টা করে দেখি, যা হয় হবে। এই তো এখন দেখি কে তোকে ব্যর্থ বলে। চল, আজই বাজারে যাই, খাঁচা আর খাবারের খোঁজে। চল চল চল। খাঁচাটা একটু বাঁকা হয়ে গেছে রে। তোর বাবা যদি এসব দেখতে পান, তখন আবার বলবেন ছেলের মাথায় এখন মুরগির খাঁচা ছাড়া কিছুই নেই। তা হোক, অন্তত মাথায় তো কিছু একটা আছে। চাকরির পেছনে 3 বছর ছুটে তো কিছুই পেলাম না। দেখি এবার কি হয়, ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়, দেখি আমি। তুই ঠিক পথে আছিস, ভুলেও পেছনে ফিরবি না। এই গরমে কি করছিস তোরা? সাদের মুরগির ডাক নিচতলা অব্দি শোনা যাচ্ছে। লোকে কি বলছে জানিস? দেবাশিস বাবুর ছেলে এখন হাঁস মুরগির ব্যবসায়ী। সবাই বলবেই মা, ওদের কাজই তো বলা, কিন্তু তারা কেউ আমাকে একবেলা খেতে দেবে না। তারা কি জানে একটা চাকরি না পেলে কেমন লাগে? একটা পদের জন্য 500 আবেদন পড়ে। আমি আর অপেক্ষা করতে পারবো না, কিছুতেই না।
তুই যা ভালো বুঝিস তাই কর, কিন্তু তোর বাবার সামনে এসব যেন ভুলেও বলিস না। আজ আমি ফেসবুকে লিখেছি, মাই ব্রাদার ইজ বিল্ডিং এ বিজনেস, প্রাউড অফ হিম। আর ক্লাসমেটরা সব রিয়েক্ট দিয়ে বলেছে রেসপেক্ট। তুই পাশে আছিস শুনেই সাহস পাচ্ছি রে বোন। সবাই মুখ ঘুরিয়ে নিলেও তুই পাশে থাকিস বোন। এই যে সিধু ভাই, শুনলাম মুরগি পালছেন। আচ্ছা, চাকরি না পেয়ে মানুষ মুরগি পালে, এটা তো আগে কখনো শুনিনি। আপনার মুরগির ডিম হলে আমাকে দিয়েন, মা ডিম ভাজা দিয়ে খেতে খুব পছন্দ করে। কিছু মানুষ নিজে তো কিছু করেই না, আবার অন্যের চেষ্টাকেও খোঁটা দেয়। ওকে কিছু বলিস না, সময় হলে ও নিজেই মুরগির অর্ডার দিতে আসবে, দেখিস তুই। দোস্ত বলি, আজকের আয় হিসেব করেই তো অবাক হয়ে গেলাম রে। 3টা মুরগি 500 টাকা, সঙ্গে 24টি ডিম গেল প্রতিটি 8 টাকায়। আজ তোর আয় 692 টাকা। ছোট হিসেব, কিন্তু বড় স্বপ্নের শুরু রে। শুনতে অল্প মনে হলেও বুকের ভেতর কেমন জানি ভরপুর লাগছে। কতদিন পর নিজেকে আবার মানুষ বলে মনে হচ্ছে। এই তো চাই, তুই ভাবছিস আমি পারবো, এই বিশ্বাসই তো জেতার প্রথম ধাপ রে। প্রথম আয় হয়তো লাখ টাকা না, তবে এটুকু দিয়ে হয়তো মার মুখে হাসি ফোটানো যাবে। মা, এই টাকাটা রাখো। মিথিলার কোচিং ফি বাকি ছিল না, রাখো এটা। এই টাকা কোথা থেকে এলো? আমার ছাদ থেকে, আমার খামার থেকে। সিরিয়াসলি দাদা, তুই আজ আয় করেছিস? হ্যাঁ রে, 3টা মুরগি আর কিছু ডিম গেল এক দোকানে। খাবার খরচ বাদেও এই আয় হয়েছে রে। আমি জানতাম যে তুই সত্যি করে দেখিয়ে দিবি। আমি সেটা খুব জানতাম। তুই এখন আমার ছেলে না, তুই এখন আমার গর্ব। আজ আমি কলেজে গিয়ে সবাইকে বলবো আমার দাদা একজন উদ্যোক্তা। তুই জানিস দাদা, আমার না খুব ভালো লাগছে। আমারও ভালো লাগছে রে মিথিলা, যেন অন্ধকার জীবনে ছোট্ট একটা জানালা খুলে কিছু আলো আসলো। তোর এই মুরগিগুলোর ছবি ইনস্টাগ্রামে দিয়েছি, কমেন্টে সবাই লিখেছে ইন্সপায়ারিং। তুই এখন আমাদের এলাকার হিরো রে দাদা। কি সব যে বলিস না তুই, তবে এখন আর আয়নায় তাকালে নিজেকে ছোট মনে হয় না। আর মা, আগে তো তোকে নিয়ে চিন্তায় ভেঙে পড়তো, আজ দেখি রান্নাঘরে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে। মা শুধু মা নয় রে, আমার প্রথম দর্শক, প্রথম সমালোচক, আমার প্রথম সমর্থকও। সিধু, তোর বাবা তোর কথা জানতে চায়, একটু নিচে আয় তো বাবা। আজ বাজারে গিয়ে শুনলাম দেবাশিস সাহেবের ছেলে নাকি এখন ছাদে খামার দিয়ে আয় করছে। খুব ভদ্র সৎ ছেলে। তুই কি জানিস, এই কথাগুলো শুনে কেমন যেন লাগলো আমার। আপনি কি রেগে গেছেন? রাগ না, লজ্জা পেয়েছি। তুই যেটা করছিস সেটা সাহসের কাজ, আর আমি সেই ছেলেকেই এতদিন অপদার্থ বলেছিলাম। তুই যে একদিন এমন করে নিজেকে দাঁড় করাবি আমি কখনো ভাবতেই পারিনি। খুব ভয় পেয়েছিলাম, না জানি ছেলেটার ভাগ্যে কি আছে। আমি শুধু চেয়েছিলাম একদিন আপনি গর্ব করে বলবেন, ও আমার ছেলে। আজ আমি সেটা বলতে পেরে গর্বিত।
তুই আমার মুখ রক্ষা করেছিস সিধু, তুই আমার মুখ রক্ষা করেছিস। এই সিধু ভাই, শুনলাম কালি আবার নতুন খামার শুরু করছেন। আমি কিন্তু 1 ডজন ডিম আগেই বুকিং দিয়ে রাখছি। ঠিক আছে বাবলু, এখন থেকে তুমি আমার স্পেশাল কাস্টমার। সিধু, একটু আসতে পারি? বাবা, হ্যাঁ হ্যাঁ, এসো এসো। বসো বাবা। এত রাতে সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আসলে তোর সাথে একটু কথা বলার জন্য এসেছি আমি। সিধু, তোকে যখন ভালো কিছু করতে দেখি গর্বে আমার বুকটা ভরে যায় রে। সেটা আমি জানি বাবা। তোকে আমি ছোট ভেবেছি, ব্যর্থ ভেবেছি, সমাজের কথা ভেবে অপমান করেছি। তুই কিছু করতে পারবি না এমনটাই ভাবতাম আমি। আমি শুধু চেয়েছিলাম আপনি একদিন বলবেন তুই পারিস, সত্যিই পারিস। আমি বুঝিনি বাবা, বুঝতেই পারিনি। চাকরি না পেলে মানুষ অচল হয়ে যায় না। এই সত্যটা তোকে দেখেই শিখলাম। তুই একাই প্রমাণ করেছিস পরিশ্রমী শ্রেষ্ঠ গুণ। আমি কোনোদিনও চাইনি বড়লোক হতে, শুধু চাইতাম আপনি একবার চোখে চোখ রেখে বলুন তুই আমার গর্ব। তুই শুধু আমার গর্ব না, তুই আমার শিক্ষা, আমার অহংকার। তুই আমায় বুঝিয়ে দিয়েছিস মানুষ হওয়া কাকে বলে। তোর মতো ছেলে পেয়ে আজ আমি গর্বিত সিধু, আজ আমি গর্বিত। আর কখনো আমাকে অপদার্থ ভাববেন না তো? না রে, এখন তোকে নিয়ে ভেবেই তো আমার গর্ব হয়। আজ মনে হচ্ছে সত্যিই আমি ব্যর্থ ছিলাম, তুই ছিলি না। আজকাল তোর ছাদটা খুব সুন্দর লাগে, শান্ত, গুছানো, গর্বে ভরা। বাবা, এই ছাদটাই তো আমার দুনিয়া হয়ে উঠেছে। তুই যা করছিস তাতে আমি খুশি। মানুষ তোকে এখন সম্মান করে। তাই তো ভাবছি বাবা, সম্মান কি কেবল টাকার ওপর দাঁড়িয়ে? আমার প্রশ্ন বাবা, টাকাই কি সব? কি বলছিস কি দাদা? হ্যাঁ রে, যখন আমি বেকার ছিলাম, কেউ পাশে দাঁড়ায়নি, তখন আমি ছিলাম অপদার্থ। আজ একটু আয় করছি তাই সবাই গর্ব করছে। তাহলে কি টাকা না থাকলেই মানুষ অকেজো? তুই ঠিক বলেছিস সিধু। আমি তোর মনের অবস্থা না দেখে, না বুঝে বারবার তোর সাথে খারাপ ব্যবহার করেছি। সেই জন্য আমি লজ্জিত বাবা, আমি লজ্জিত। মানুষের আসল পরিচয় ওর চেষ্টায়, ওর লড়াইয়ে, টাকাতে নয় বাবা। সফলতা মানে কেবল টাকা নয়, সফলতা মানে নিজের জায়গা থেকে সর্বশক্তি দিয়ে লড়ে যাওয়া। সমাজ সেটা ভুলে যায়। এই সমাজ শুধু টাকা চেনে, মানুষ চেনে না। তুই যে কথাগুলো বলছিস সেগুলো আজকাল কেউ আর ভাবে না রে বাবা। সমাজটা এখন কেমন যেন বদলে গেছে। তবে তুই আমাদের নতুন করে মানুষ হতে শেখালি কিভাবে সফলতা আনতে হয়। আমি চাই মিথিলা যেন একদিন কারো টাকা দেখে নয়, চরিত্র দেখে মানুষ বিচার করে। আর আপনি বাবা, আমি চাই আপনি যেন আর কোনো ছেলেকে তার আয়ের ভিত্তিতে ছোট না করেন। আমি কথা দিচ্ছি, আজ থেকে মানুষ দেখব তার চেষ্টা দিয়ে, টাকায় নয়। দেখ, মাত্র 6 মাসে তোর খামার 3 গুণ হয়ে গেছে। শুধু ব্যবসা না রে, এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে রে, ব্র্যান্ড। তুই পাশে ছিলি বলেই সবকিছুই সম্ভব হয়েছে। আমি হেরে যাইনি, শক্ত হয়ে দাঁড়িয়ে আছি আমি। আজ তো কলেজের একটা অনলাইন ম্যাগাজিনে
তোর ওপর ফিচার আসছে রে দাদা, দ্য রুফটপ রাইজার। দাদা রে, এখন তো তুই সেলিব্রিটি রে দাদা। তোর জন্যে আজ পাড়া প্রতিবেশী সবাই আমাদের খুব নাম করে। আগে লোকে সেলের নাম শুনে মুখ ঘুরিয়ে নিত, আর এখন বলে ইনি সিধুর মানা। তুই আমার মুখ রক্ষা করেছিস সিধু। তোর পরিশ্রমেই আজ আমাদের সংসারে সম্মানের সুবাতাস বইছে। বাবা, আমি তো শুধু চেষ্টা করেছি। আমার হাতে কিছুই ছিল না, ছিল শুধু ইচ্ছে, আর ছিল আমাদের এই খালি ছাদ। তুই প্রমাণ করেছিস ভবিষ্যৎ গড়ে ওঠে কষ্টে আর পরিশ্রমে, কথার শব্দে নয়, কিছুতেই নয়।